এটা নাকি মৌচাক বিবিখানা পিঠা। আমার কাছে তো মনে হয় যেন আস্ত একটি মৌচাকের বাসা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখো ইউটিউবের ভাইরাল একটি রেসিপি, আর সেটা হচ্ছে মৌচাক বিবিখানা পিঠা। আসলে আমার কাছে তো মনে হয় যেন এটা পিঠা না, যেন আস্ত মৌচাকের বাসা। দেখে ঠিক সেরকমই মনে হবে আপনারও। আর এটা শুধু দেখতে না, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি আজকের এই মৌচাক বিবিখানা পিঠার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা চিনির ক্যারামেল করে নিব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি প্রথমে নাড়াচাড়া করে নিই। দেখেন চিনিটা যখন আস্তে আস্তে গলতে শুরু করব, এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নিব আমি। তো ননস্টিক প্যান ব্যবহার করলে কিন্তু এখানে চিনির মধ্যে কোনো প্রকার পানি দেওয়া লাগবে না, এমনিতেই দেখবেন চিনিটা গলতে শুরু করবে। দেখেন খুব সুন্দর একটি কালার চলে আসছে চিনিটা গলে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি নিয়েছি, এখানে 1.5 কাপ। যেই পরিমাণে আমি এখানে চিনি ব্যবহার করছি সেই পরিমাণে এখানে পানি নিয়েছি। পানিটা ঢালার সময় চুলার আঁচটা কমিয়ে তারপরে পানিটা ঢালবেন, না হলে কিন্তু পানির ছিটা লাগতে পারে। তো অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব ক্যারামেলগুলো ভালোভাবে গলে যাওয়ার জন্য। তো খুব ভালোভাবে কিন্তু পানির সঙ্গে ক্যারামেলগুলো মিশে গেছে। এখন আমি চুলাটা অফ করে রাখছি। এখন এখানে একটি মিক্সিং বল নিয়ে দিয়ে দিচ্ছি 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। তো কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। জাস্ট কনডেন্স মিল্ক আর ডিমটা খুব ভালোভাবে মিশে গেলেই হবে। তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখেন এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণ অ্যাড করব। আমি হ্যান্ড উইচটা সরিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ এখানে আটা। আমি প্যাকেটের আটা ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়েছি 1/2 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে 1/4 চা চামচের মতো লবণ। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দুটোই কিন্তু অ্যাড করতে হবে। 1 চা চামচ বেকিং পাউডারের সাথে 1/2 চা চামচ কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখেন। এখন পিঠা থেকে যাতে করে কোনো ডিমের গন্ধ না আসে সেই জন্য এখানে 1 চা চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিলাম। এখন যে আগে থাকতে ক্যারামেলের পানিটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু এই পর্যায়ে হালকা গরম আছে, অবশ্যই একটু হালকা গরম থাকা অবস্থায় এটা ঢেলে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তা আমি খুব ভালোভাবে এখন এটা মিশিয়ে নিব। তো দেখেন আমার খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। আর তেলটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি কাজটা কিভাবে করছি দেখে বুঝতে পারছেন, খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে এখানে একটি কেক মোল্ড নিয়ে নিচ্ছি। আমি এখানে 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড ব্যবহার করছি। আপনারা যদি হাইটে উঁচু চান তাহলে সেক্ষেত্রে 7 ইঞ্চি সাইজের বা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমি মিশ্রণটা ছেঁকে নিচ্ছি, অবশ্যই মিশ্রণটা ছেঁকে তারপরে ব্যবহার করবেন। দেখেন এই যে গুটি গুটি ভাব থাকলে সেটা কিন্তু মানে জালের ভিতরে রয়ে যাবে। তো এখানে আমি একটি প্রথমে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি একটি মোটা তলাযুক্ত পাত্র নিয়েছি, সেটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা ছাড়া এটাকে বেক করে নিতে হবে 50 থেকে 1 ঘন্টার জন্য। 25 মিনিট পর ঠিক এইরকম হয়েছে। আর এই পর্যায়ে দেখেন এইরকম একদম ছিদ্র ছিদ্র একটা মানে অনেকটা ফুলেও উঠেছে। এটা প্রায় 55 মিনিটের মতো হয়ে গেছে ঢাকনা ছাড়া এইভাবে বেক করে নিয়েছি আমি। এখন এটাকে চুলার আঁচটা কমিয়ে একদম মানে লোতে করে রেখে আমি বেক করে নেব আরও 40 মিনিটের জন্য। আর দেখেন 40 মিনিট পর ঠিক এই অবস্থায় আছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। আর অবশ্যই নামানোর আগে একটা কাঠির সাহায্যে চেক করে নেবেন হয়েছে কিনা। যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা বেক করা হয়ে গেছে। আর লাস্ট পর্যায়ে এসে 10 মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও এটা বেক করে নিতে পারেন। প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 55 মিনিটের মতো বেক করে নিয়েছি। পরে চুলার আঁচটা লোতে করে 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে কিন্তু সময়টা কম বা বেশি লাগতে পারে। তো দেখেন কি সুন্দর লাগছে, একদম মৌচাকের মতো, মৌচাকের বাসা মনে হচ্ছে, তাই না? আমি উপরের অংশটা একটু কেটে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, যাতে করে বুঝতে পারেন যে আসলে এটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। হাজার হাজার ছিদ্র দেখা যাচ্ছে।
আপনাদেরকে আমি এখন ভেতরটা কেটে দেখাবো যে আসলে ভেতরটা কেমন হয়েছে। আমার কাছে দেখতে আসলে খুবই ভালো লেগেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন এই মৌচাক বিবিখানা পিঠাটি বানিয়ে, আপনি কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন দেখে। দেখেন ভিতরটাও কতটা সুন্দর লাগছে, একদম মৌচাকের মতো, তাই না? একদম মনে হচ্ছে যেন মৌচাকের বাসা কেটে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।